প্রিয় দর্শক, গণমানুষের জন্য গণটিকা কার্যক্রম চলছে, কিন্তু গণটিকা নিয়েও চলছে বিএনপি বলছে যেটি গণ অভিযোগ করছে। আমাদের আছে স্টুডিওতে এবং একজন ভার্চুয়ালি দুজন সম্মানিত দুপক্ষের দুজন অতিথি আছে। আমরা তাদের কাছে জানতে চাইব আসলে জানাটা ভীষণ জরুরি এই টিকা নিয়ে, অর্থাৎ করোনার ভ্যাকসিন নিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশা এবং অপ্রাপ্তির জায়গাগুলো আসলে কি কি। ইতিমধ্যে বিএনপি তাদের অভিযোগ করে ফেলেছে যে এই গণটিকা হচ্ছে একটি গণতামাশা এবং ওই গণটিকাতে দলীয়করণ করা হচ্ছে। সেই সূত্রে সরকার যে তার চেষ্টা চালাচ্ছে সব মানুষকে টিকার আওতায় আনার জন্য, এবং ইতিমধ্যে 30 লক্ষ মানুষকেও টিকা দেওয়া হয়ে গেছে এই 6 দিনের কর্মসূচিতে। সেই জায়গাগুলোতে আসলে ঘাটতিগুলো কোথায়, কি কি আছে, কেন এই অভিযোগ, সেটা জানাটা বোধহয় ভীষণ জরুরি। এবং লকডাউনও উঠে যাচ্ছে সামনে, এখন যে বিপর্যয় করোনার একদম চড়া সময় যাচ্ছে, সেক্ষেত্রে ভবিষ্যৎ আসলে কি, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসলে আজকে মেট্রো টু দ্য পয়েন্ট আমি সোমা ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের আজকে আলোচনার বিষয় একদিনে 30 লাখ টিকা। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন এস.এম. কামাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি মেট্রো টু দ্য পয়েন্ট। আমি আলোচনাটা একটু শুরু করতে চাইবো এস.এম. কামাল সাহেবকে দিয়ে, কারণ আমরা টিকা বিষয়ে কথা বলবো। এস.এম. কামাল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। যে জায়গাটা একটু শুরুতেই জানতে চাই, আজকে তো গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন, কিন্তু গতকালের হিসাব বলছে যে প্রায় 30 লাখ মানুষকে এই টিকার আওতায় আনা হয়েছে। এখন গণমানুষের জন্য যে গণটিকা, বিএনপি এটিকে গণতামাশা কেন বলছে, একটু ব্যাখ্যাটা তো জানা দরকার আপনাদের। আপনাকে ধন্যবাদ। বিজ্ঞ আলোচক হাবিবুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আপনার প্রশ্নের উত্তর আগে বলতে চাই, এই মাস আগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক মাস। এই মাসে পৃথিবীর সবচাইতে ন্যাক্কারজনক এবং বর্বরচিত ঘটনা ঘটেছিল 1975 সালের 15ই আগস্ট। যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, যিনি ছিলেন বাঙালির ভরসার শেষ আশ্রয়স্থল, মহান মুক্তিযুদ্ধে তাদের অনুপ্রেরণা ছিল, উৎসাহ ছিল, শক্তি ছিল, সাহস ছিল, যিনি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিলেন, সেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সারা জীবনের অনুপ্রেরণা, সাহস, শক্তি বেগম মুজিব সহ তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দকার মোস্তাক গঙ্গা এবং সেনাবাহিনীতে পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়ানক হিসাবে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেন। বঙ্গবন্ধু সহ তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, দেখেন, যখন টিকা বিশ্বে উৎপাদিত হলো এবং সেই সময় প্রতিযোগিতা হলো কে আগে টিকা পাবে, আজকের সফল প্রধানমন্ত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাকে বিশ্ব নেতৃত্ব ক্রাইসিস মোকাবেলায় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন, তার একান্ত চেষ্টায় বিশ্বের উন্নত দেশগুলো অনেকেই টিকা পাননি, কিন্তু 35টি দেশ পেয়েছিল। তার মধ্যে বাংলাদেশ একটি দেশ ছিল যারা করোনার এই ভ্যাকসিন পেয়েছিল। সেদিনও আপনি দেখেছেন বিএনপির এই মহাসচিব, উনি বলেছেন এই টিকা বড় লোকদের জন্য আনা হয়েছে। আর উনাদের একজন আবাসিক নেতা আছেন যিনি বললেন, আপনাদের এই মিডিয়াতেও দেখেছি, যিনি বললেন এই টিকা ভারত থেকে এনেছেন, এই টিকা ত্রুটিপূর্ণ, এই টিকা গরিব মানুষকে মারার জন্য এনেছেন, আমি জীবনে এই টিকা নেব না। এবং ওনাদের ঘরানার একজন বুদ্ধিজীবী, উনি বললেন এই টিকা মুরগির টিকা। কিন্তু দেখেন, তারাই কিন্তু আগে টিকা নিলেন, জাতির কাছে ক্ষমা চেলেন না, জাতিকে বিভ্রান্ত করলেন, জাতির সাথে তামাশা করলেন, জাতির সাথে প্রতারণা করলেন মির্জা ফখরুলরা আর তাদের আবাসিক নেতারা, তাদের ঘরের বুদ্ধিজীবীরা। এই প্রতারণা দিয়ে শুরু হলেন, টিকা দিলেন। হ্যাঁ,
সেই টিকা দেওয়ার মধ্যে দিয়ে মাঝখানে থমকে গিয়েছিল, হয়তো যাদের টিকা দেওয়ার কথা টিকা দেয়নি। তার পরবর্তীতে দেখেন টিকা আসলো, টিকা দেওয়া শুরু হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিত্ব এবং তার আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতার কারণে আবার যখন আপনি যুক্তরাজ্য থেকে মানে যুক্তরাষ্ট্র থেকে আপনি চীন থেকে রাশিয়া থেকে যখন টিকা আনার জন্য উদ্যোগ এবং টিকা আসলো, টিকা দিতে শুরু করলো এবং মানুষকে গণটিকা দেওয়ার জন্য আপনি দেখেন একদিনে 30 লক্ষ টিকা দেয়া, বাংলাদেশে 30 লক্ষ টিকা দিলে কতজন আপনার স্বাস্থ্যকর্মী লাগবে, সেই স্বাস্থ্যকর্মী দিয়া, স্বেচ্ছাসেবক দিয়া। এবং আমি দেখেছি লাইনে দাঁড়িয়ে 70 বছরের এক বৃদ্ধা, আমি সামাজিক যোগাযোগে দেখেছি, এই দিনাজপুরের ইসিপ থেকে বলেছেন শেখ হাসিনার জন্য দোয়া করেছেন এবং সরকার রেজিস্ট্রেশন করার জন্য তাকায়নি। যারা আইডি কার্ড নিয়ে এসেছেন এবং যাদের আইডি কার্ড নাই তাদেরকেও নাম লিখে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সার্টিফিকেট নিয়ে ওই ইউনিয়নের নাগরিক তাদেরকে টিকা দিয়েছেন এবং মানুষ প্রশংসা করছেন আর সমালোচনা করছেন হচ্ছে মির্জাফর। আমি এই জায়গাতে আপনি একটু থামাচ্ছি, যে জায়গাটাতে আমি একটু জনাব হাবিবের কাছে যেতে চাইবো, যে জায়গা জানতে চাইবো। প্রথমেই আমি একটু জানতে চাই, জনাব হাবিব আপনি কি টিকা দিয়েছেন? একটা দিয়েছি। পরিবারের আর কেউ দিয়েছে? আমার ওয়াইফ দিয়েছে। আচ্ছা, তার মানে টিকাটা আপনারা প্রথম ডোজ পেয়ে গেছেন। তার মানে টিকাটা প্রথম ডোজ পাওয়াটা হচ্ছে নেওয়াটা একটা দরকারি, জরুরি। এটাকে তাহলে যদি জরুরি হয়, কিন্তু আপনারা এই টিকাটাকে বলছেন গণতামাশা এবং মৌলিক, আবার আপনাদের জবাবে সরকার বলছে টিকা নিয়ে আপনারা গণবিভ্রান্তি করছেন গুজব ছড়িয়ে। আসলে আপনারা কেন বলছেন গণটিকা আসলে গণতামাশা? কি কি অভিযোগ আপনাদের? আপনারা তো নিজেও নিয়েছেন, তাহলে গণতামাশা কেন হবে? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক SM কামাল হোসেনকে শুভেচ্ছা। আপনাকে টেলিভিশন দর্শকদের সামনে আমি বলবো আপনি দেখতে খুব খারাপ, কুৎসিত। দর্শকে আমাকে কি বলবে? ঠিক বলবে, হয়তো পারসেপশন থাকবে, কেউ বলবে ঠিক, কেউ বলবে ভুল। কাছে পাইলে আপনাকে এই মুহূর্তে আপনাকে দর্শক দেখছে না, আমি যে কথাটা বলি যে সম্ভবত দেখতে খুব খারাপ, কুৎসিত, কালো, কাছে পাইলে এক চড় মারবে, আমার এক চড়ে আমার দাঁত খুলে দেবে। আল্লাহ না করুক। আপনি সম্মানিত। না না জি, তার কারণ আমি মিথ্যা কথা বললাম, সত্য কথাটা বললাম না। তো আমরা যতই বলি না কেন, বাস্তবতা হলো আমরা যদি বলি যে এটা গণতামাশা, যাই বলি না কেন, সরকার যদি দিয়ে ফেলে তাহলে মানুষ আমাদেরকে খারাপ বলবে। তো এটা নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই। প্রথমে আমাদের নেতারা কেউ কেউ বলেছিল যে এই টিকা ওই ইন্ডিয়ান একটা টিকা দেওয়ার কথা ছিল, সেই টিকাটার ব্যাপারে অনেক আপত্তি ছিল সম্ভবত। আর এটা তো শিক্ষিত টিকা, ওয়ার্ল্ড শিক্ষিত টিকা। ইন্ডিয়ার টিকাটা কেন অশিক্ষিত টিকা? ওটা তো এখনো ওটা ইন্ডিয়াও তখন বিতর্কিত ছিল। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকা প্রথম, অ্যাস্ট্রাজেনিকা তো ঠিক আছে, এটার ব্যাপারে তো কোনো বিতর্ক নাই। ইন্ডিয়ার একটা টিকা, তারা নিজস্ব একটা টিকা, তারা সেই টিকার ক্ষেত্রে হয়তো কথাটা আসছে। আমি মনে করি যে অ্যাস্ট্রাজেনিকা যে টিকাটা যেটা আমরা সিরাম থেকে আসছে, এটা ওয়ার্ল্ড শিক্ষিত টিকা, সেই টিকাকে তো খারাপ বলার কোনো সুযোগই নাই এখানে। ইন্ডিয়া একটা টিকা দেওয়ার কথা ছিল, মাঝখানে আমাদের টেস্ট করার কথা, এখনো মনে হয় টেস্ট করার কথা চিন্তা ভাবনা করতেছে। চায়না আমাদের উপর টেস্ট করতে চেয়েছিল না, আমরা গ্রহণ করলাম না, এরকম আর কি গেল। আর যেটা 30 লক্ষ লোককে আমাদের বাংলাদেশে যে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে একদিনে দিতে পারে, এটা আমি নিজে স্বীকার করি, আমি জানি এটা। তাকে আমাদের ওই বাচ্চাদের টিকা দিতে এক্সপার্টের পারে। আর এই টিকাটা দিতে 1 মিনিটে এক্সপার্ট 4 জনকে টিকা দিতে পারে, মানে 60 খুলে রেডি থাকে। এই জায়গাটা তো আপনাদের সমর্থন আছে, তাহলে বিপত্তির জায়গা কোথায়? বিপত্তি হলো এই, আপনার হাতে টিকা আছে কত? আচ্ছা, টিকা আছে। আমি সেদিন একটা টক শোতে ছিলাম, 1 কোটি প্রায় 16 লাখ, 1 কোটির উপরে আছে। 1 কোটির উপরে ডেইলি যদি আমি 30 লাখ লোককে দেই, তাহলে পরে আমার কয়দিন দিতে পারবো? তারপরে কোথায় যাব? এই তো সরকারের ভাবনা, সরকারের ভাবনা, এটা নিয়ে না, সরকারের ভাবনা তো আজকে কেন কমিটমেন্ট, এটা তার জনগণের টিকা দেবে তো কমিটমেন্ট ছিল তো। আজকে বাংলাদেশে অন্তত টিকা যদি আমার 3 কোটি টিকা আসতো, জি 2.5 কোটি টাকা, তাহলে একদিন আমার টিকা দেওয়া হয়ে যেত। বাংলাদেশের টিকা আসলে টিকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, টিকা দেওয়ার সক্ষমতা এত বেশি আছে। সেই টিকাটা আসলো না, এটাও কি আমরা বলতে পারবো না? আপনার টাকা তো দিয়ে দিচ্ছেন,
যে ফার্মকে আপনি এবং এখানে আপনি জানেন আপনাদের চিন্তার জায়গাটা আমাদের চিন্তার জায়গাটা জনগণকে নিয়ে কম আছে না টিকা নিয়ে দলীয় এখন যেটা হচ্ছে এখানে আরেকটি কথা আমি বলি, টিকা নিয়ে দলীয়করণ কেমন হচ্ছে আমি বলি যে আমার মাঝখানে রেজিস্ট্রেশন বন্ধ রেখেছিল, আপনি জানেন মাঝখানে রেজিস্ট্রেশন বন্ধ না রাখলে পরে কিন্তু এই প্রশ্নটা আসতো না। দ্বিতীয়ত কথা যে আপনার চিন্তা করতে হবে যে আপনার 1 কেজি দুধ আছে, 5টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে বড়, তার মানে ওই বাচ্চাদের খাওয়াবেন না যে ভাত খেতে পারে তা খাওয়াবেন। তা আমার কথা হচ্ছে টিকা আমার কম আছে আমি বুঝতেছি, তা আমি 50 বছর উপরগুলিকে আগে দিয়ে দিতাম, মৃত্যুর হার ওখানে বেশি, সেখানে আমরা তা না করে আমরা 18 বছর একবার নামাই নিয়ে আসতেছি, আবার 25 বছরে নিয়ে আসছি। এখন এই যে প্রথম থেকেই এই বিভ্রান্তিগুলো হয়ে আসতেছে। এখন দেখেন এখন আমাদের দলের এখন বলার কারণ হলো শিক্ষার্থীদের আগে দিয়ে দেখ, এই যে বিভ্রান্তি যেমন আপনাদের এক এক নেতা আবার শিক্ষার্থীদেরকে আগে দেন, আমাদের না শিক্ষার না শিক্ষার্থীদের আগে দেওয়ার আগে আমার যেটা বক্তব্য গার্মেন্টস ওয়ার্কারদের দেওয়া হোক, ওনারা তাই বলছেন। এটা তো যার যার মতো বলবে, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চান, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় যারা তাদের দেবে, যেমন ধর গার্মেন্টস ব্যবসায়ী, গার্মেন্টস ওয়ার্কাররা, তারা 40 লক্ষ গার্মেন্টস ওয়ার্কার আছে, তারপরে কোথায় দিবেন? শিক্ষার্থী দিতে গেলে কত লক্ষ লাগে, গার্মেন্টস এর কত লক্ষ লাগে, 50 এই জিনিসটা গণ অভিযোগটা কি বিএনপি টিকা নিয়ে অভিযোগটা তো প্রথম থেকে অভিযোগটা, এখন কোথায় এখন অভিযোগটা আছে, এখন কাজ আরে বাবা কয় মাস বন্ধ ছিল না? আচ্ছা কিন্তু বন্ধ ছিল, বন্ধ থাকার এই যে বন্ধের কারণে আজকে যদি এখন আজকে মনে হয় 241 জন মারা গেছে, কালকে 200 কতজন মারা গেছে, 61 জন মারা গেছে, 261 জন মারা গেছে। তো এই যে অবস্থা, এই যে 3 কোটি টিকার যে টাকা দিয়ে দিল অ্যাডভান্স, এই টিকা যদি আমরা দিতাম আজকে কিন্তু আমরা এই যে লোকগুলি মারা যাচ্ছে এখান থেকে অন্তত 210-20 মানে অন্তত 5,000 লোক এখন কম মরতো। টিকা দেওয়ার পরে করোনা হলেও কিন্তু সেখানে মরার ইয়েটা খুব কম এবং তাদের খুব সিরিয়াস পর্যায়ে তাদের যেতে হয় না, বা আইসিইউতে যেতে হয় না, বা তাদের এতে যাওয়া লাগে না। তো এই যে এখানে সরকারের একটা ব্যর্থতা, টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি গেল। এখন যে জিনিসটা আমরা মনে করছি যে সেটি হলো এই ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে অভিযোগ এসেছে চিটাগাংয়ের একটা টিকার ব্যাপারে, সেখানে এক হুইপের ভাই টিকা বাইরে ফটিকছড়িতে এই ধরনের একটা চিটাগাংটা করেছে। আমরা টাঙ্গাইলে কি দেখলাম, টাঙ্গাইলে একজন স্বাস্থ্যকর্মী এখন যারা দিচ্ছে, এখন তার বিএনপি নাই, ওখানে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা তারাই আছে, সেখানে 20 জন মানুষকে দিয়েছে, আপনার কোনো ওর ভেতর ভ্যাকসিন নেই, ওষুধ নেই, আপনি সিরিঞ্জ ঢুকাই দিল। এই যে অনিয়ম, আর এখন যেটা আমাদের বিএনপির মহাসচিব যেটা বলেছে যে এখন আপনার রেজিস্ট্রেশন ছাড়া যখন আপনি যাবেন, আপনার টিকা তো এমনি তো দাওয়াত বাড়িতে গেলে এখন তো চেয়ার ধরে বসে থাকা লাগে, একজনের খাওয়া শেষ হয় না, চেয়ার ধরে বসে লাগে কেন? যে আমাকে বসতে হবে। তো টিকা যেহেতু কম আছে, রেজিস্ট্রেশন থাকলে পরে এখান থেকে তো বলে দিতে আপনি আসেন। যখনই গণটিকার কথা বলা হলো তখনই এখানে ইউনিয়নের যারা মেম্বার আছে বা আওয়ামী লীগের যারা প্রশাসনে আছে তারা তখন করবে কি, প্রকৃত যে লোকটা এখন পাওয়ার কথা, একটা বয়স্ক একটা লোক, সে না পেয়ে দেখা গেল যে এখানে মুখ চেনে দিয়ে দিল। এখন যদি দলীয়করণ হওয়ার একটা সম্ভাবনা আছে এই পরিপ্রেক্ষিতে, যেমন যেখানে যেখানে আপনার পিপি নকল সাপ্লাই দেওয়া হয়, মাস্ক নকল সাপ্লাই দেওয়া, ডাক্তারদের জীবন নিয়ে যেখানে তামাশা করা হয়, যেখানে লুটপাট হচ্ছে, সেখানে এটা তো খুব নরমাল জিনিস। মানে এই যে টিকা নিয়ে একটা দলীয়করণ হবে, প্রভাব বিস্তার হবে, এবং দেখেন এটা আমি একদম জেনে শুনে বুঝে বলছি, আপনি 2,500 আতঙ্কের কোনো ব্যাপার, এটাই বাস্তবতা আপনাদের কাছে। আতঙ্কের ব্যাপার আমি তো বললাম, আমি যদি এখানে বসে আমার সময় সবটুকু সময় কালো একটা মানুষ বিশ্বাস করবে না। আমি যতই আতঙ্ক ছয়, কোনো মানুষ আতঙ্কিত হবে না। তো তারা যদি টিকা পায়, সন্ধ্যাটা ওই জায়গায় যে ওই টিকার পরিমাণ আছে কম, আমি বুঝতে যে কারণে এবং এখানে দলীয়করণ হওয়ার সম্ভাবনা আছে। যেমন 2,500 করে যে টাকা, আপনি সারা বাংলাদেশের খবর দেখেন, আমি বুঝতে পেরেছি। এই প্রসঙ্গে জায়গাটুকু নিয়ে আসি, চাউল তারা পাচ্ছে, আপনারা যে অন্যতা সহযোগিতাগুলো স্বাভাবিকভাবে সরকারি দল লোকেরা বেশি পাচ্ছে, পাবে, যে কারণে আমাদের এই সন্দেহ। আপনারা যে দুটো সন্দেহ এবং আমি বলি সরকারি কার্ড দিয়ে সরকার প্রমাণ করুক, আমাদের কথাটা সত্য না প্রমাণ করুক। যেমন আপনার মোজাম্মেল সাহেব বলেছিল 18 বছরের উপরে যারা 11 তারিখের পরে তারা যদি টিকা কার্ড না নিয়ে যায় তাহলে তাদের জেলখানে যাবে। আরে টিকার কোনো খবর নাই, আগে জেলখানে তারা মাফ চাইছে, পরে একটা বিবৃতি দিয়ে বলছে যে এখান থেকে সরে আসছে। আমার ভাই কামাল যে বলতে মাফ চাওয়া, এই টাকা তো বাংলাদেশের মানুষের টাকা দিয়ে সরকার থাকলে সরকারই তো দায়িত্ব, বিরোধী দলের যতটুকু কাজ বিরোধী দল সেটুকু দায়িত্ব। আমি বিরোধী দলের কাছের জায়গাটা আমি টিকা আনতে দিবে।
আনতে দিবে আমাকে না, সেই জায়গাটা নিশ্চয়ই আপনি প্রশ্ন রেখেছেন, যেহেতু আপনারা যদি পারেন তাহলে আপনারা সরকারের সাথে নেগোসিয়েশন করবেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী চিন্তা করতেছে কয় মাস ধরে রাশিয়ার সাথে করে জাফরুল্লাহকে কি আপনারা নিজেরা ওন করেন? আমরা জাফরুল্লাহকে আপনারা নিজেরা ওন করেন, যদি আমাদের নিজেদের অবদানকে আমরা ওন করব না? আপনারা করেন অবশ্যই করি না, সেই জায়গাটা বলতে রাজনীতির যে জায়গাটা। জাফরুল্লাহ চৌধুরী একটা কথা বলছে, সেখানে সেই কথা তো তাদের সাথে আমার হয়ে গেছে। তারপরে যে মাঝখানে উনি কি কি বলেন সেটা তো আমরা আপনাদের মধ্যে কিছু কিছু কথা বলেন, ওনার ব্যক্তি স্বাধীনতা উনি বলতেই পারেন। আচ্ছা, উনি যেটা আমাদের নেতা আমি একটু যাই এসএম কামাল সাহেবের কাছে, আমি একটু যাই, কিন্তু উনি পরে আসলে এটা না, আমি গণটিকা নিয়ে কাজ করছি। জনাব এসএম কামাল, আপনি শুনতে পেয়েছেন গণটিকা নিয়ে আসলে যেটা বিএনপির অভিযোগ, সেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসাবে বাংলাদেশ কিন্তু এখনো গণটিকার কার্যক্রম যেটা, সেটা তো অনেক পিছিয়ে আছে, অবস্থান 10 নম্বরে আছে। এবং টিকার সক্ষমতা সরকারের হাতে কতটুকু আছে এবং টিকা নিয়ে দলীয়করণ হচ্ছে, এই সন্দেহ এবং এই বাস্তবতা তারা দেখাচ্ছেন। সেই জায়গাটাতে আপনি নিশ্চয়ই খণ্ডন করতে চাইবেন। এটা কি বিএনপির শুধু অহেতুক ভয়, নাকি মাঠের বাস্তবতা এমনটা কিছু আছে? বিএনপির এটা অপপ্রচার। হ্যাঁ, 2-1 জায়গায় যে ঘটনা ঘটতে পারে না আমি অস্বীকার করি না। পাবনা হাবিব সাহেবের বাড়ি, এখানে কি কেউ দলীয়করণ হয়েছে টিকা নেওয়ার ক্ষেত্রে? হাবিব সাহেব সত্য কথা বলুক তো। উনি যেটা বললেন যে মানুষ টিসিবির চাল বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যে, সেখানে কি দলীয়করণ ভাবে টিসিবির চাল বিক্রি হচ্ছে? আপনি বলেন। হাবিব ভাইরা ক্ষমতায় থাকার সময় যা যা করেছেন, ওনারা সেই ঘুমের ঘরে সেই চিন্তা করেন, এই সরকার সেই কাজগুলো করছেন। উনি বললেন জাফরুল্লাহ সাহেব একজন ভালো লোক, সম্মানী লোক। আমি একদিন দেখলাম প্রেস ক্লাবে জাফরুল্লাহ সাহেবের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করলেন ছাত্র দলের মস্তানরা। এটা আপনাদের টেলিভিশনে দেখেছি। আমি জানি জাফরুল্লাহ সাহেব আমাদের রাজনীতি ধারণ করে না, কিন্তু আমি জীবনে কোনোদিন জাফরুল্লাহ সাহেবের সাথে টকশোতে এসেছি, কোনোদিন বলতে পারবে না। আমি হাবিব ভাইয়ের সাথে অনেক সময় কথা কাটাকাটি করি, কিন্তু জাফরুল্লাহ সাহেবকে অসম্মান করে বা কথা কাটাকাটি করেছে এটি কেউ বলতে পারে না। কিন্তু আমরা তো দেখলাম জাফরুল্লাহ সাহেব কিভাবে অপমান করলো। এই হচ্ছে বিএনপির গণতন্ত্র। আমি জানি না, আপনি গণটিকার যেটা কথা বললেন, 2-1 জায়গা বিচ্ছিন্ন ঘটনা, কেউ প্রভাবশালী লোক হয়তো একজনটা আগে নিয়ে দিতে পারে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু সারা বাংলাদেশে সাধারণ মানুষ প্রশংসিত। ওই যে হাবিব ভাই যেটা বললেন, আপনাকে একটা উদাহরণ দিলেন না, আমি যদি আপনাকে বলি কালো কুৎসিত, তাহলে পাবলিক ধাইয়ে আসবে। পাবলিক কিন্তু হাবিব ভাইদের প্রতি ধাইয়ে গেছে। যার হাবিব ভাইরা ঘরে বসে বিবৃতি আর দিয়া ছাড়া আর মিথ্যা অপপ্রচার ছাড়া হাবিব ভাইদের কোনো কাজ নাই। হাবিব ভাইরা এই অসত্য, মিথ্যা এবং অপপ্রচারের কারণে না, কিন্তু আমি জনাব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে জায়গাটি আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চেয়েছিলাম, যে টিকার সক্ষমতা, মানে আমার জানতে চাওয়া মানে বিএনপির জানতে চাওয়া, যে সরকারের হাতে কতখানি টিকা আছে এবং আসলে তারা কত দিনের মধ্যে কত টার্গেট পূরণ করতে পারবে, সক্ষমতা আপনার আছে কিনা। কারণ ইতিমধ্যে বিভিন্ন জার্নালগুলোতে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসাবে টিকাতে কিন্তু বাংলাদেশ অনেক বেশি। আমি তো বললাম যে মাঝখানে আমরা কিছুদিনের জন্য থমকে যাচ্ছি। আর ব্যক্তিগতভাবে সরকার প্রধান কোন ব্যক্তিকে আর টিকা আনতে দেবে না, সরকারই আনবে। মানুষকে, প্রতিটি মানুষকে টিকা, ঠিক উনার যে সংসদে যে ঘোষণা 80% লোককে টিকা দেওয়া পর্যন্ত সরকার নিজেই টিকা সংগ্রহ করবেন। এবং আপনি শুনেছেন যে এই মাসেই আরো টিকা আসছেন এবং সেপ্টেম্বর মাসে 2 কোটি টিকা আসবেন, অক্টোবর মাসে আরো 2 কোটি টিকা আসবেন। আমরা এবং এই বছরেই 7 কোটি টিকা আসবে চীন থেকে এবং অন্যান্য দেশের থেকেও টিকা আসছে। আমি হাবিব ভাইদের বলবো, সমালোচনা না করে, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র না করে, মিথ্যা কথা না বলে, মানে মানুষের ভিতরে অপপ্রচার না করে, ভয় না ঢুকিয়ে আপনারা সরকারকে সহযোগিতা করুন যাতে বাইরের থেকে টিকা আনা যায়। আজকে বিএনপি এই অপপ্রচারের অর্থ কি? বিএনপি মনে করে, দেখেন হাবিব ভাই বললেন যে বাংলাদেশে আজকে 243 জন মারা গেছেন। সময় আমি 1 মিনিটে শেষ করব। আজ পর্যন্ত আমেরিকাতে, ইউএসএ মারা গেছেন 6,32,987 জন। ইন্ডিয়াতে মারা গিয়েছেন 4,27,892 জন।
ব্রাজিলে মারা গেছেন 5,63,882 জন, ইউকেতে মারা গেছেন 1,30,281 জন। বাংলাদেশে যেভাবে লোক সংখ্যা এবং যেভাবে অপপ্রচার করেছিলেন হাবিব ভাই এবং তাদের আন্তর্জাতিক বন্ধুরা, ষড়যন্ত্রকারীরা, যে বাংলাদেশে 20 লক্ষ লোক মারা যাবে, আল্লাহর রহমতে বাংলাদেশে কোন লোক না খেয়ে মারা যায়নি। শেখ হাসিনার সরাসরি দেখভালের কারণে এবং এক সেকেন্ড করোনায় যারা মারা গিয়েছে আমি মনে করি উন্নত দেশগুলোর তুলনায় কম, তারপরও আমরা খুশি হতাম, প্রধানমন্ত্রী খুশি হতো যদি একজন লোক করোনায় মারা না যেত। আচ্ছা জি, আমি আপনাকে থামাচ্ছি এই কারণে যে প্রশ্নটা রাখতে চাই আমি আপনার কাছে, আমি জনাব হাবিবের কাছে যাব। আপনি বলছেন যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের আপনি একটা দিলেন, সংখ্যা দিলেন কোথায় কে মারা গেছে, কিন্তু 10 তারিখ থেকে যে লকডাউনটা উঠে যাবে এবং এই যে স্বাভাবিক পরিস্থিতি 11 তারিখে হয়ে যাবে, সেইখানে চিত্রটা কি হবে, সেই জায়গাটা ভয়ঙ্কর। এবং গণটিকা নিতে যে গণস্বাস্থ্যবিধি ভাঙা হচ্ছে এবং আমরা লকডাউনের একদম শুরুর করোনাতে দেখেছিলাম ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে এই যে গণস্বাস্থ্যবিধি ভাঙা, তার খেসারত কিন্তু দিতে হয়েছিল। এখন এই গণটিকাকে কেন্দ্র করে যে স্বাস্থ্যবিধিগুলো ভাঙার হিড়িক চলছে, তার খেসারতটা কি দিতে হবে, সেদিকে আপনাদের কতখানি সতর্কতা আছে এবং এটা ভবিষ্যতের জন্য কি ডেকে আনবে, সেই জায়গাগুলো নিয়ে আমি একটু জানতে চাইবো। আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি জনাব হাবিব, আপনারা শুধুই ষড়যন্ত্র করছেন, সরকারের ব্যর্থতা খুঁজছেন। আপনারা সরকারের ব্যর্থতা খুঁজতে যে নিজেদের দায়িত্ব কতটুকু পালন করছেন, নাকি এটাই কাজ? না, আমাদের এটা কাজ না। তো আমি বললাম এই গণটিকার কারণে হবেটা কি, এই যে স্বাস্থ্যবিধি ভঙ্গ হয়ে যাচ্ছে। আপনার যদি রেজিস্ট্রেশনটা বন্ধ না করতো, কন্টিনিউ হতো, তাহলে তো এতদিন 3 কোটি লোক দেওয়া হয়ে যেত, তার ভিড় কমে যেত। তারপরে রেজিস্ট্রেশন হলে পরে যাদের মধ্যে SMS না দিলে সে যেত না। এখন তো SMS দেওয়া যাচ্ছে, না দেওয়া যাচ্ছে, ভিড়টা বেশি হচ্ছে না, এটা সংক্রমণের হার বেড়ে যাওয়ার এখানে সম্ভাবনা অনেক বেশি গেল। আর আমার ভাই কামাল হোসেন যে কথাটা বললেন, আমি চাই ভাই কামাল, আমি মানুষের হাতে গণপিটুনি খেতে রাজি আছি। সরকার প্রচুর লোককে টিকা দিয়ে দিক, তাহলে আমাদের কথাটা ঠিক হবে না, মানুষ আমাদেরকে মারবে, মারতে মারতে 60 ছিঁড়ে ফেললেও আমি রাজি আছি এই ক্ষেত্রে, অন্তত মানুষের জীবন বাঁচানোর জন্য। এটা আমাদের কথাটা ভুল হোক, অসত্য হোক, এটা প্রমাণ আমার ভাইরা করুক, আমি তাতে অখুশি না। আর যে কথাটা আমি বলি যে প্রথমে যে সিরাম ইনস্টিটিউটে একজন লোককে দিতে দিয়েছিল এবং কথা লেখা ছিল ওখানে, ভালো কথা, ভালো ক্লজ ছিল, দাম বাড়লেও বাংলাদেশে বাড়বে না, দাম কমলেও ওইটাই থাকবে, বাড়লেও বাড়বে না। কিন্তু ওখানে আরেকটা জিনিস আছে, বাংলাদেশ ছাড়া বাংলাদেশ অন্য জায়গা থেকে আনতেও পারবে না, এরকম একটা যে কারণে তো আমাদের এই দুরবস্থার ভিতর পড়ে। আর যে কথা বলা যায়, আমি এখন তো তলানিতে পড়ে আছি, আমার এখনো 3% মানুষকে ডবল দিতে পারি নাই, তা আমি এত গল্প করতেছি কেন ভাই? তারপর আমার 17 কোটি মানুষ, 1 কোটি মানুষকে আমি টেস্টের আওতা আনতে পারলাম না, তাহলে আমার গর্বটা কিসে? আমি কি করলাম? এই যে কথাগুলি, আর মানুষ মরে নাই। এখন ধরো অনেক সময় দেখা যায় যে বার্সেলোনা 3 গোল দিয়ে ফেলছে, রিয়াল মাদ্রিদ 4 গোল দিয়ে আবার ওকে কিন্তু কাছতে প্রেসার নিয়ে গেছে। আমি শুধু দর্শকের কাছে বলছি, শুরু করলাম আমরা আগে, কিন্তু আমরা পিছে পড়ে গেলাম। তার লাভটা কি? যে আমাদের অনলাইন ফেসবুক অনলাইন আছে, সেখানে কিন্তু সরাসরি আপনারা যুক্ত হয়েছেন, সেখানে দেখা যাচ্ছে। জি, দেওয়া হয়ে গেছে এবং তারা আরো 3-4 গুণ তাদের টিকা কিন্তু তারা উদাহরণে যাব না, আমরা যাব, আমরা যেহেতু নিজের দেশে আছি, এই দেশের কথা বলো না, এই যে উদ্যোগের কথা বলো না। আবার এই যে আমাদের এই যে ভারত, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, এর ভিতরে আমরা আফগানিস্তানের একটু উপরে আছি। তো আমাদের গর্বটা কিসের? আমরা করলামটা কি? আমার কথা হলো করলামটা কি? আমরা বলতে গেলে তো আপনারা আবার রাজনীতি করবেন কি নিয়ে? সরকার যদি জিতেই যায়, সরকার জিতুক না কেন, মানুষ হবে কি নিয়ে? এই মানুষটাকে আমরা কেন যাচ্ছি জিততে? এই ম্যাক্সিমাম লোক তো বিএনপি সমর্থক, সরকারের সমর্থক, সরকারের সমর্থক কিন্তু প্রশাসনের লোক। সরকার ভ্যাকসিন দিয়ে বিএনপি সমর্থককে বাঁচিয়ে রাখুক, না আনলে আপনাদের লোক বেঁচে যাবে, বিএনপি বেঁচে থাকবে। তো সরকারের লোক সংখ্যা তো কম, 5 জন মারা গেলে 4 জন বিএনপি মারা যাচ্ছে, 1 জন আওয়ামী লীগ মারা যাচ্ছে। তো যদি সরকার, এই হিসাবটা কোথা থেকে এসেছে? এই হিসাবটা এখন মানুষ 80% লোক তো সরকারের বিরুদ্ধে, 80% লোক সরকারের বিরুদ্ধে। 5 জন মারা গেলে 4 জন বিএনপি মারা যাবে, আর আওয়ামী লীগ মারা যাবে 1 জন। কারণ হলো কি, একজনের কম মারা যাবে, কারণ ওরা চিকিৎসা পাবে, ওরা হাসপাতালের সিট পাবে, তারা আইসিইউ ব্যবহার করতে পারবে, অক্সিজেন দিতে পারবে, ডাক্তার বাইরে নিতে পারবে, ওষুধ কিনতে পারবে। বিএনপি পারবে না, গরিব মানুষ, এখন ম্যাক্সিমাম 14 বছর ক্ষমতার বাইরে।
যে কারণে আমরা চাই সরকার বেশি করে টিকা দিয়ে মানুষকে বাঁচায় রাখলে বিএনপির লোকজন বেঁচে থাকলে পারে একদিন তো রাষ্ট্রীয় ব্যবস্থা গণতন্ত্র বা ভোট তো ফিরে আসবে, সেদিন দেখা যাবে। সেদিন তো আপনারা তো কৃতজ্ঞতাও স্বীকার করবেন যে বিএনপি লোককে বাঁচার কৃতজ্ঞতা স্বীকার করবো, কিন্তু যদি লোক মরে যায় তখন কি হবে? তখন তো বিএনপি মরে যাবে। হ্যাঁ, বিএনপি মরে যাবে। তাহলে এই যে বিএনপি যখন মরেই যখন যাবে তখন শেষ যুদ্ধ একটা তারা করবে না? এই যে গণটিকার কথা আমরা বলছেন, আপনার ভাই বলতেছে ভালো কথা, আমি আশাবাদী যে আমাদের এই বছরের ভিতরে 5 কোটি লোককে দিয়ে ফেলুক, 10 কোটি লোককে দিয়ে ফেলাম, খুব খুশি হবো। আমি ভাইকে আমি একেবারে থ্যাঙ্কস জানাবো। এখন যদি না হয় এই যে মহামারী একাদের ধারণ, আমার ঈশ্বরদীতে প্রচুর লোক মারা যাচ্ছে। ঈশ্বরদী থেকে আপনার এলাকায় কি টিকাটা পৌঁছেছে? কিছু কিছু পৌঁছেছে, তো মানে পৌঁছে তো গেছে সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে আমার কথা ছিল যে সারা বাংলাদেশে 50 বছরের ঊর্ধ্বের লোকগুলোকে আগে একদিনে তো এই টিকা পাওয়া যাবে না, একদিনে না, যেগুলি গেছে একটা নীতিমালা করে 50 বছর উপর আল্লাহদেরকে আগে দিলে পরে এটা ভালো হতো। আর একটা কথা আমি এখন উচ্চারণ করতাম না, আগস্ট মাস বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী, এটা আমারও জীবনের অনেক ঘটনার সাথে জড়িত আছে আর কি। তো আমি একটা জিনিস খুব তীব্রভাবে আমি আপত্তি করব, সেটা হলো যে আপত্তি আমি করতাম না যদি খন্দকার মুশতাকের নেতৃত্বে সেদিন এই 15 আগস্টের এই পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত ঘটনা না ঘটতো। এটা প্রথম কথা। দ্বিতীয়ত কথা, খন্দকার মুশতাকের মন্ত্রিসভায় যদি আওয়ামী লীগের নেতারা মন্ত্রী না হতো। তৃতীয়ত কথা, যারা সেদিন সেনাপ্রধান ছিলেন, বিমান বাহিনী প্রধান ছিলেন, বিডিআর প্রধান ছিলেন, নৌবাহিনী প্রধান ছিলেন, তারা যদি ওখানে না যেতেন। চতুর্থ কথা, এই যারা মন্ত্রিসভায় যারা গিয়েছিলেন তাদেরকে যদি পরবর্তী সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রী না বানাতেন, যেন সবিউল্লাহকে এমপি বানিয়েছেন, একে খন্দকারকে মন্ত্রী বানিয়েছেন, না বানাতেন, তাহলে যদি আমার ভাই কামাল হোসেন জিয়া রহমানকে এখানে টেনে নিয়ে আসতেন, আমার কোনো আপত্তি ছিল না। এবং দেখেন, শপথ অনুষ্ঠানে এই সমস্ত ব্যক্তিকে যাদের নাম বললাম, সমস্ত বাহিনী প্রধানের সবাই গেছে, এবং এইচটি ইমাম সাহেবও শপথ অনুষ্ঠান পরিচালনা করতে সব ব্যবস্থা করেছিলেন। সে হলো এই সরকারের উপদেষ্টা ছিলেন। আর জিয়া রহমান কি ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন। জিয়া রহমানই একমাত্র ব্যক্তি বড় অফিসারদের মধ্যে যে খন্দকার মুশতাকের মন্ত্রিসভা সেই শপথ অনুষ্ঠানে জিয়া রহমান দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছে। এবং 15 আগস্টে উনি ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, ডেপুটি চিফ অফ স্টাফই ছিলেন। 25 তারিখে যখন জেনারেল শফিউল্লাহ চাকরিতে চলে গেছে, তখন অটোমেটিক্যালি আমরা কথা বলছিলাম টিকা নিয়ে, আপনি বলেন না এই কথাটা ওই জায়গায় নিয়ে যায়, আমি বলবো না, আমি শেষ করে কথাটা আমি এইজন্য বলবো, আমার ভাই কামাল হোসেনকে বলবো, এই মাসে অন্তত বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশের অনেক মানুষের শ্রদ্ধা আছে, আওয়ামী লীগ না করলেও কিন্তু আছে। আপনার নিজেরও তো আছে, আমার নিজেরও আছে, আমার নিজেরও আছে, আমি বিএনপি করে আমার নিজেরও আছে, আমাদের বিএনপি নেতাদেরও আছে, এই ব্যাপারটাই বলে। অতএব এই মাসটা এইগুলি না করে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে যদি এই মাসে লোক কম মরে, এই মাসে যদি দেশটাকে টিকার আওতায় নিয়ে আসি দিতে পারে, তাহলে পরে এই যে মানুষের ভিতরে যে একটা মানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাটা বাড়বে। কিন্তু এই বঙ্গবন্ধুকে নিয়ে আজকে আওয়ামী লীগ এক জায়গায় নিয়ে গিয়ে যে জায়গায় নিয়ে যাচ্ছে, এখন ধরেন দেশের মানুষকে যদি এবং দেখেন কতখানি এই যে আশ্রয়ণ প্রকল্প, যেটা আমি ঠিক আছে বঙ্গবন্ধু শতবার্ষিকী দিল, সেই প্রকল্প বাতাস লাগার আগে ভেঙে পড়ে যাচ্ছে, ধাক্কা আমি আপনাকে দেব, আমি ফিরছি আপনার কাছে, এখনই আসবো। এইগুলো বিচার করতে হবে, যাদেরকে মন্ত্রী বানাচ্ছে তাদের, যারা বানালো তাদেরও বিচারের আওতা নিয়ে আসেন। তারপরে জিয়া রহমানের যদি আমি যেহেতু সাংবাদিক, আপনি যে প্রশ্নগুলো করলেন, আমি সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। নিশ্চয়ই ওখানে ওপারে এসএম কামাল সাহেব আছেন, তিনি বলবেন। আপনি বলছেন আপনার নিজের জাতির পিতার প্রতি অবশ্যই সম্মান আছে, বঙ্গবন্ধুর প্রতি সম্মান আছে, বিএনপির নেতাদেরও সম্মান আছে, এবং এই 15ই আগস্টে যেন জাতির জনককে জিয়াউর রহমানের এই ইতিহাস টেনে নিয়ে এসে এই আগস্টকে অসম্মানিত না করা হয়, এই মাসকে। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে আপনারা নিজেরাও সম্মান করছেন, সম্মান জানাতে চাই বিএনপি আগস্টকে, কিন্তু এই আগস্টেই যখন আপনারা জন্মদিনের কেক কাটেন, সেটা কতখানি সেই জায়গাটা আমাদের ধরেন কেক কাটার একটা এই ব্যাপার ছিল। তারপর তো 2 বছর ধরে সেটা কি অসম্মান না? 2 বছর ধরে কেক কাটেন না তো? হ্যাঁ, আপনি দেখছেন 2 বছর ধরে কিন্তু কেক কাটেন না। কেন কাটেন? এটা কি সম্মান জানিয়ে? এটা সম্মান জানিয়ে তো কাটেন না। সেটা তো আপনারা সম্মান জানিয়েই কাটেন না। এবং আমি মনে করি যে এখানে আমি নিজের ব্যক্তিগত যেটা অভিমত, সেটা হলো কি যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীটা যেমন বাঙালি জাতির কাছে অনেক বড় একটা ব্যাপার, নৃশংস হত্যাকাণ্ড, আবার জিয়া রহমানকে যারা খুন করছে সেটাও কিন্তু আপনাকে মনে করতে হবে। জিয়া রহমানকে আপনি যখন পাকিস্তানের চর বলবেন, চান্স মুক্তিযোদ্ধা বলবেন, বঙ্গবন্ধু খুনি বলবেন, তখনই তো জিয়া রহমানের যে দল করে যারা, তাদের ভিতরে তখন রক্তক্ষরণ হয়। শেষ কথাটা আমি বলি, এটার সাথে মিলাই দিই, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কথা যে কথাটা বললেন, জাফরুল্লাহ চৌধুরীকে বিএনপি ছেলেরা অসম্মান করছে প্রেস ক্লাবে। তারপরে জাফরুল্লাহ চৌধুরীর কথা হয়েছে, উনি বলছেন যে ওনারা বলতেই পারে আবেগের জন্য বলতো, আমি তার কিছু মাইন্ড করে নাই। আর দ্বিতীয়ত কথা,
জাফরুল্লাহ চৌধুরী গায়কও হাত দেন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগ জাফরুল্লাহ চৌধুরীকে কিন্তু মাছ চুরির মামলা দিয়েছে। এই আওয়ামী লীগে কিন্তু একটা পর্যায়ে একটা জায়গায় তার শার্ট ছিঁড়ে ফেলছে, বিএনপির শার্টও ছেড়ে নাই, কলারও ধরে নাই। উনি নিজে আমার সাথে স্বাধীনতা দিয়েছে কথা বলার জন্য। জনাব এস এম কামাল, আমি আসলে কিচ্ছু বলবো না, ওই ইতিহাসের ওই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই। আমরা যদিও ছিলাম করোনাতে, কিন্তু যেহেতু ইতিহাস এসে টান দিয়েছে, আপনি কি বলবেন? জাফরুল্লাহ সাহেবরা আওয়ামী লীগ কোথায় জামা শিরছে আমি জানি না, আমি কামাল ভাইয়ের কথা বলতেছি না তো, অন্য একটা আমি বলে এটা হাবিব ভাই, বিএনপি আসলে আবাসিক নেতা হয়ে গেছে তো সবাই ঘরে বসে মানুষের পাশে না দাঁড়িয়ে কথা বলতে বলতে আমার মনে হয় বিএনপির সবাই পাবনায় উপস্থিত হয়ে গেছে। কিন্তু বিএনপি তো বলছে সরকারই নাকি পাবনা থেকে এসেছে। আমি দলকে পাবনা থেকে আসা বলছে না, না সরকার যায় নাই। আপনি কথাবার্তার ভিতর দিয়ে বোঝা যায় বিএনপি পাবনা। বিএনপি বলতেছে যে ৮০% লোক তাদের পক্ষে। হ্যাঁ, তা বলে নাই, বলছি ৮০% লোক সরকারের বিরুদ্ধে। ৮০% লোক সরকার বিরুদ্ধে তাদের পক্ষে। আর বিদেশি সংস্থা গবেষণা করে বলছেন বাংলাদেশের ৮৩% লোক মনে করে শেখ হাসিনা সঠিক পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৮০% লোক যদি আওয়ামী লীগের বিপক্ষে থাকতো তাহলে উনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মানবিক নেত্রীর শেখ হাসিনার কাছে আবেদন করে জেলখানা থেকে বাসায় যাওয়া লাগতো না, রাজপথে আন্দোলন করে উনারা সবকিছু বাস্তবায়ন করতেন। আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সম্পর্কে বললেন, আমি তো বলেছি যে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দকার মোস্তাকরা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। খন্দকার মোস্তাক গঙ্গা এবং জিয়া রহমানও জড়িত। হাবিব সাহেবকে একটু উত্তর দিতে পারবেন? মোস্তাক অধ্যাদেশ দিয়েছিলেন, আর 79-এর পার্লামেন্টে জিয়া রহমানের কথায় ওঠে আর বসে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আইন হিসাবে পাশ হয়েছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না। সেদিন সংসদে বিরোধী দলের এমপিদের কথা বলতে দেয়নি। সেদিনকে বিরোধী দলের সংসদ সুধাংশু শেখর হালদার, সুরঞ্জিত সেনগুপ্ত, মিজানুর রহমান চৌধুরী কথা বলতে চেয়েছিলেন। তারা শুধু দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, পৃথিবীর সবচেয়ে কালো আইন, জঘন্যতম আইন, এই মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মহান সংসদে পাশ করলেন। একদিন এমন দিন আসবে যেদিন আপনারাও ৭ জন লোক খুঁজে পাবেন না এই সংসদে। উনি যেটা বললেন, জিয়া রহমান, কর্নেল ফারুক রশিদ, ব্রিটিশ সাংবাদিক মাসকেন হারেসের সাক্ষাৎকারে কি বলেছেন? জিয়া রহমানের সাথে তারা দেখা করেছেন। জিয়া রহমান বঙ্গবন্ধুর হত্যা এবং অবৈধভাবে, এবং দেখেন জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা নেন অবৈধভাবে পিস্তল থেকে, তার ক্ষমতার আমলে সেনাবাহিনীতে যত অফিসার হত্যা হয়েছিল সব মুক্তিযুদ্ধের পক্ষে সেনা অফিসার জওয়ানদের হত্যা করেছিল বিমান বাহিনী। আওয়ামী লীগের হাবিব সাহেব ভালো জানেন, আওয়ামী লীগের 4.5 লাখ নেতা কর্মীকে গ্রেফতার করেছিলেন। এই প্রধানমন্ত্রী দেশে এসেছিলেন, ধানমন্ডির 32 নম্বর ঢুকতে পারেননি। হাবিব সাহেব জানেন, রাস্তায় দাঁড়িয়ে জায়নামাজ বিছিয়ে শেখ হাসিনা চোখের পানি ফেলেছেন, ডুকরে ডুকরে কেঁদেছেন আর প্রার্থনা করেছেন। জিয়া রহমানের কর্মকাণ্ডের ভিতর দিয়ে এবং বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক ভাবে পুনর্বাসিত করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে জিয়া থেকে খালেদা জিয়া, এই 28 বছর যারা ক্ষমতায় ছিল তারাই বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করেছেন, তারাই বঙ্গবন্ধুর খুনিকে সংসদের বিরোধী দলের নেতা বানিয়েছেন। জিয়া রহমান বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের লালন পালন করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের লালন পালন। আপনি নিশ্চয়ই আপনার জায়গা থেকে হাবিব সাহেবের যে প্রশ্ন তুলেছিলেন সেই জায়গাটাতে আপনি কাউন্টার দিতে পেরেছেন এবং আপনি আপনার জায়গায় পরিষ্কার, কিন্তু আমরাও বুঝেছি আপনি কি বোঝাতে চাইলেন এবং আপনি নিশ্চয়ই এখন আমি যে জায়গাটা একটু ছোট করে জানতে চাইবো, আমার অনুষ্ঠান একদম তো শেষ, আমাকে বলতে দিন না। জি, ঠিকার প্রাপ্তি এবং অনিশ্চয়তা নিয়ে আমি আপনাকে শেষ প্রশ্ন রাখছি। যে প্রাপ্তিটার কথা বলছেন এবং বিরোধী পক্ষ যে অনিশ্চয়তার কথা বলছে, সেইখানে তো নিশ্চয়তার জায়গাটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমি আপনার এইটুক বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যন্ত জাতির কাছে যা যা ওয়াদা দিয়েছেন আল্লাহর রহমতে অক্ষরে অক্ষরে পালন করেছেন। উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে উনার চেয়ে কেউ বেশি ভালোবাসেন না। উনি দেশের মানুষের ভালোবাসেন, মানুষের জন্য। দেখেন, এই যে হাবিব ভাই বললেন, এই করোনার মধ্যে
জননেত্রী শেখ হাসিনা 300 বস্তিবাসীকে ফ্ল্যাট দিলেন। এই করোনার মধ্যে শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষ যাতে টিকা পায়, এই কারণে গণটিকার কর্মসূচি নিয়েছেন। হাবিব সাহেবরা, আমি একটু অনুরোধ করব যে দেখেন, তার মানে গণটিকাটা কখনো গণতামাশা হবে না, লক্ষ্য পূরণেই কাজ করছে। গণতামাশা হবে না এবং আওয়ামী লীগ আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনাকে করতে দেবে না। এবং এই গণটিকা নিয়ে যে বিএনপির অভিযোগ গণতামাশা, এই বিএনপি যেটি গণটিকা নিয়ে গণবিভ্রান্তি করছে, সেটারও সুযোগ থাকবে না, এইটাই তো আমরা থাকবে না। বিএনপি দেখেন সব সময় গণতামাশার কথা, সব সময় অপপ্রচার করে, তারপরে মানুষ টিকা পাক। আপনার মনে আছে যে একটা সন্তানকে 2 মাস দাবি করলো, পরে যখন বিচারপতি বললো বিচারক যে ঠিক আছে কেটে 2 জনকে 2 ভাগ দেওয়া হয়, তাহলে আসল মা কি বলেছিলেন যে না ওর নিয়ে যাক। তার মা জানে যে আমার সন্তান ওর কাছে মানুষ হলে বেঁচে তো থাকবে। আমি তাই বলতেছি যে আমি বলতেছি যে তার আমাদের কথাটা অসত্য হোক, তাও মানুষ বাঁচুক টিকা নিয়ে, সেটাই বলতে টিকা তারা নিয়ে আসুক বেশি করে। টোটালি অনিশ্চয়তা, সরকার টিকা আনতে পারবে না, আমরা বলতেছি যে সরকারের যে এ পর্যন্ত আপনারা 3% মানুষকে দিতে পারেন নাই রে ভাই। আচ্ছা, আপনার ওই দেশে তো আরো 4-5 অতিরিক্ত 4-5%, মানে তাদের তো 30 কোটি টিকা লাগবে, 20 কোটি টিকা লাগবে, মার্কিন 100 কোটি টিকা তো জোগাড় করে রাখছে ওখানে। সে অস্ট্রেলিয়া তার জনগণের 3 গুণ টিকা জোগাড় করে রাখছে, তার সাথে আমি শুরু করেছিলাম। তাই আমি এখনো তো এই জায়গায় পড়ে আছি। এখন এই বাস্তবতা যদি জান জানা ভাবি, আমরা কি অস্ট্রেলিয়ার আমেরিকার মতো অবস্থানে আছি? তার সাথে তার কাছে যাব, আমি ওইদিকে যাচ্ছেন, আমরা শ্রীলঙ্কা দেখেন, নেপাল দেখেন, ভারত দেখেন, পাকিস্তান দেখেন, আমরা এখানে তো পিছিয়ে পড়ে আছি। কোরিয়া দেখেন, আপনার সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া দেখেন, এখানে কি আছে? এখন তো পিছিয়ে আছে। তাহলে বড় কথা বলবোটা এখন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে আলোচনাটা অন্যদিকে কামাল নিয়ে গেছিল, আমি ওই জায়গায় গেছিলাম, এই জন্য আমি এসএম কামাল হোসেন আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমার কথা হলো যে বঙ্গবন্ধু মারা যাবেন কেন? মারলো কারা? আওয়ামী লীগ আলারা মারছে তো। তারপর তাদেরকে আবার মন্ত্রিসভায় আপনি আনলেন কেন? কোন খুনি কি বললো না বললো, গো হেড হ্যান ত্যান, এইটা খবর আছে। আপনার অডিয়েন্স পাশ করলো কেন খন্দকার মুস্তাক? তখন তো আওয়ামী লীগের এমপি ছিল, সংসদ ছিল, তারা থাকলো কেন? ও জিয়া রহমান লেজিসলেশন দেওয়া তো দরকারই ছিল না, মানে আইনে পরিণত করা। যে 70 আইন পর্যন্ত আসতো না, জিয়া রহমানের 75 যদি 7 নম্বর 23 নম্বর তাকে গ্যারেজ করে মারা যেতেন, 79 নির্বাচন আসতো না নির্বাচন। কথা হলো যে আপনারা ক্ষমতা থাকলেন, এমপিরা অর্ডিন্যান্স পাস হলো, চুপচাপ দেখলো, খন্দকার মুস্তাককে সাথে সহযোগিতা করলো, তাদের আবার আপনার এমপি বানালেন, মন্ত্রী বানালেন। জিয়া রহমান তো 75 মারা গেলে তার জীবন শেষ। আমাকে অনুষ্ঠান কিন্তু শেষ করে দেন। শেষ করছেন? আপনি শেষ করে ফেললে আমি দর্শকের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আমি এই বেলা শেষ করি যে এখনো বলবো সরকারকে যে এই শুধু বিএনপির বিরুদ্ধে না বলে আসল জনগণের পাশে দাঁড়ান। এই যে চুরি চামারি যেভাবে হচ্ছে এখানে বন্ধ করেন। আর আমি দেশবাসীর কাছে আমাকে যে মামলা দিলে দেন, আমার আপত্তি নেই। আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি, এইবার না, এই সরকার ক্ষমতা আসার পর এই আজকে দীর্ঘ 12-13 বছর ধরে এই যে কুরবানির সময় চামড়ার যে দাম পায় না, গরিব মানুষের এরা চামড়া পায় না, আগামী দিনে যদি দাম না পায়, আমারটা তো আমি করবোই, আমার এলাকার লোকজনকে তাই বলবোই। যারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ 50,000, 60,000 গরু কুরবানি দেন, ওই 200 টাকার চামড়া আপনারা না বিক্রি করে, ওই চামড়াটার দাম 200 টাকা ধরে বা 300 টাকা ধরে ঘরের থেকে আপনি 2 লাখ টাকা খরচ করে 15,000 গত কুরবানি দিলে নিয়ে ওই চামড়াটা পুঁতে দিবেন, তা বিক্রি করবেন না। দেখা যাক সরকারের এই সমস্ত অব্যবস্থানারা, এই চামড়া ব্যবসায়ীরা, লুটেরা কোথায় যাবে দেখতে চায়। এটাকে তামাশা পাইছে। একটা জুতা কিনতে গেলে আপনার 2,000, 3,000, 5,000 জুতা লাগে, আর এই ঈদের সময় আসলে পারে আপনার সেখানে চামড়ার দাম নাই। এটা টোটাল অব্যবস্থাপনা। ঈদের সময় আপনি দেন, দেখতে হবে। আপনি টিকাতে পারবেন, দিতে পারবেন না, জনগণকে বাঁচাতে পারবেন, হবে না। আমরা চামড়া শিল্প নিয়েও একদিন কথা বলবো, নিশ্চয়ই চামড়া শিল্পের অনিশ্চয়তা নিয়ে কৃষকদের নিয়ে কথা বলেন। অবশ্যই বলবো কি অবস্থা এই দেশের মানুষকে, অবশ্যই আমরা কথা বলবো। তবে আমাদের যদি জিডিপির গ্রোথ যদি বলি, সেখানে তো 3টা সেবা খাত, সেখানে কৃষি সেক্টর কিন্তু ঠিক আছে, এখনো ঠিকঠাক আছে। হয়তো সেবা খাতে দুটো জায়গায় কৃষকদের অবদান, তো জিডিপির 3টা খাতের মধ্যে কৃষকরা কিন্তু কৃষি খাত ঠিকঠাক আছে, ওখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় কৃষকের অবস্থানটা কিসে দেখবেন না।
সেই জায়গা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, সেটা নিয়েও কথা বলবো। জনাব এস এম কামাল, নিশ্চয়ই আপনি আপনার কথাগুলো বলতে পেরেছেন। জনাব হাবিব, তিনিও নিশ্চয়ই আপনিও আপনার কথা বলতে পেরেছেন। উনি যেটা বললেন কৃষকদের কথা, আমি 30 সেকেন্ডে বলি। কৃষকদের কথা বললেন তো, উনাদের আমলে কৃষকদের সাল লুটপাট করে খাইতেন। আমি সেজন্য এই আলোচনা থামাচ্ছিলাম যে কৃষকের কথা উঠলেই তো সারের জন্য গোলাগুলির গল্প উঠে যাবে। 1100 টাকা বস্তা, যে 300 টাকা বস্তা। এই যে আপনি বিপত্তিটা বাঁধালেন, কৃষকের পক্ষে কথা বললেন, কারণ তারপর কৃষকের পক্ষে আপনারাই গুলি চালিয়েছিলেন সারের জন্য। সারের জন্য 1-2 ঘন্টা করতে পারে, তাই বলে কি সেটা নিয়ে সারের দাম ছিল 300 টাকা। কৃষকরা মিছিল করেছিল, 21 জন কৃষককে গুলি করে হত্যা করেছেন হাবিব সাহেব। পাট বিক্রি করে 3000 টাকা। দেখেন ওনার কথা শুন, কি বলছে, কি কি যেন বলছে, ওসব বলে তো লাভ নাই। আর হাবিব সাহেবরা জানে যে কৃষকরা বিএনপি করে হত্যা করেছিলেন। সুবিধা তারা হাবিব সাহেবদের আমলে ওনাদের নেতা বিদ্যুৎ এটা বলতে হবে না, কোটি দাম কত, কীটনাশকের দাম কত, ওনার কথা শুনবেন না, উনি কি যেন বলছেন। হাবিব সাহেবরা লুটপাট করে খেয়েছেন ওনাদের নেতা তারেক জিয়া। আমি জনাব এস এম কামাল, তারেক জিয়া লুটপাট করে খেয়েছেন। তারেক জিয়া লুটপাট করেনি ভাইয়া, তারেক জিয়ার বাড়ি নাই, গাড়ি নাই, কিছু বাড়ি গাড়ি কিছু না, ভাড়া বাড়িতে থাকে। শেখ হাসিনার আমলে এই হচ্ছে বাংলাদেশ। আমার ভাই তারেক জিয়া আমলে যে কত বাড়ি লন্ডনে আছে আওয়ামী লীগের নেতাদের, তারেক রহমানের বাড়ি নাই, তারেক রহমান ভালো বাসায় থাকে। তারেক রহমানকে একটা ধন্যবাদ দেয়, একটা স্যালুট জানাই তাকে যে এখনো ভালো বাসায় থাকে। জনাব এস এম কামাল, জনাব এস এম কামাল, মালয়েশিয়াতে হচ্ছে, আমি এই লাইনে করোনার সময় আলোচনা করতে চাইছিলাম না। হাবিব সাহেব যেমন দুর্নীতির কথাটা শাস্ত্রবাদ, ওনাদের নেতা ডাক্তার মুশাররফের, ডাক্তার মুশাররফ একজন শিক্ষক, যুক্তরাজ্যে ডাক্তার মুশাররফ সাহেবের নামে প্রায় 10 কোটি টাকা ব্যাংকে। ওইসব বলে লাভ হবে না, মানুষ জানে তো। যে সমস্ত আপনার ইয়ে নির্বাচন, শ্রীকান্ত নির্বাচনে বিএনপি কি জিততো? আচ্ছা, সেই ইতিহাস আমরা রাজনীতি আরেকদিন পরে বলবো। কিন্তু জনাব এস এম কামাল, আমি যে আপনারা দুজনে একসাথে কথা বলছিলেন, তো দুজনে একসঙ্গে কথা বলে আসলে কেউ কারো কথা শুনতে পায় না। তবে আপনি যেটা বলেছেন যে তারেক রহমান সম্পর্কে যে কথা বলেছেন, তার উত্তরে কিন্তু জনাব হাবিব বলেছেন তারা তাদের পক্ষ থেকে, নিজের ব্যক্তিগত পক্ষ থেকে তারেক রহমানকে তিনি স্যালুট জানিয়েছেন, বলেছেন তারেক রহমান লন্ডনে ভাড়া বাড়িতে থাকে এবং লন্ডনে আওয়ামী লীগের নেতাদের বিলাসবহুল বাড়ি আছে, কানাডাতেও একাধিক বাড়ি আছে। সুতরাং আপনি নিশ্চয়ই এই জায়গাটাতে একটু ব্যাখ্যা দিবেন যে উনি কতটা সঠিক বলছেন নাকি ভুল তথ্য দিচ্ছেন আওয়ামী লীগ সম্পর্কে। আমি একটা উদাহরণ দেই হাবিব সাহেব, আমি একটা উদাহরণ দেই। ইত্তেফাকের নিউজ 2008 সালে, ইত্তেফাকের নিউজ 22,000 কোটি টাকা। হাবিব ভাই, 22,000 কোটি টাকা লুটপাট করেছেন। বানাচ্ছে উনাদের মালয়েশিয়াতে পক্ষ, মালয়েশিয়াতে ছিল পানি রন্ডাঙ্গের টাকা, পানি রন্ডাঙ্গের টাকা এসেছেন তারেক জিয়া। এই যে লুটপাট যেগুলো সেগুলি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলেরা, পরিষদের সদস্যরা, বিএনপি নেতারা কমিশন বাণিজ্য করেছে প্রাতিষ্ঠানিকভাবে দেশে দুর্নীতি করেছেন বিএনপি। আচ্ছা, আমি আপনাদের থামাচ্ছি এবং যদি আপনারা দুজন না থামেন আমি থেমে যাচ্ছি, কারণ সকলেই কথা বললে আসলে কেউ কারো কথাই শোনা যায় না। সুতরাং আমাকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, অনুষ্ঠান থেকে আমি বিদায় নিব। আমাদের সম্মানিত দুজন অতিথি আজকে তাদের যেহেতু রাজনৈতিক দুটো আলাদা দলের মানুষ তারা, তবে তারা যে জায়গাটা বলছেন দুজনের একটা জায়গাতে মিলটা ওটাই রয়েছে যে টিকাটা সকলকেই দিতে হবে। সরকার যেমন চেষ্টা করছে, আওয়ামী লীগ দল হিসেবে চেষ্টা করছে এবং বিএনপি যারা সাবেক বিরোধী দল তারাও বলছে জনগণ যেন টিকাটা পায়। অর্থাৎ জনগণকে টিকা দেওয়ার জন্য সব রাজনৈতিক দলও কিন্তু একটা জায়গায় আছে, জনগণ যেন পায় টিকাটা। সুতরাং জনগণকে টিকা দেওয়ার জন্য সরকার তার সর্বাত্মক চেষ্টা করবে, সেই ভরসায় তো রাখবে জনগণ এবং জনগণ সেই ভরসার দিকে তাকিয়ে আছে। বিএনপিও সেটাই চাইছে যে সরকার এই কাজে সফল হোক। আমি সোমা ইসলাম সকলকে স্বাগত, আরও একবার স্বাগত না ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। তবে আর দুদিন পর থেকেই কিন্তু লকডাউন শেষ হয়ে যাবে, স্বাভাবিকভাবে সব কিছু খুলে যাবে। সুতরাং আপনারা সব কিছু বিচার বিবেচনা করে নিজের প্রয়োজন মেটানোর জন্যই ঘরের বাইরে যাবেন এবং অবশ্যই মাস্ক পরবেন। শুভরাত্রি।